এই তারিখগুলো, এই বন্দোবস্তগুলো, এই ব্যবস্থাপনাগুলো দেশ বিভাগের সময় কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এইটা ব্রিটিশ ডোমিনিয়ন ছিল, সেখানে মনে রাখতে হবে। তারা একটা 47 সালের পার্টিশন অ্যাক্টের মাধ্যমে এটা হয়েছে, সেই ধারাগুলো, অধিকারগুলো আমাদের চিন্তা করতে হবে। দ্বিতীয় যেটা বলি যে এই দেশভাগের পরেও যে যৌথ নদী কমিশন আমরা পেলাম, সেই যৌথ নদী কমিশনকে আমরা পাইলাম। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমি পাইলাম, আমি উহাকে পাইলাম। আমরা কি আসলে পাইয়াছি? আমরা নিজেরা কতটা যৌথ নদী কমিশন নিয়ে আন্তরিক? অনেক সময় শুনবেন যে 54টা যৌথ নদী কমিশন আছে, ঢালাওভাবে বলা হয় 54টা যৌথ নদী আছে। বলা হয় যে 54টা নদীর উজান হচ্ছে ভারতে। না না না, শুধু 54টা না, এবং সব নদীর উজানও ভারতে না। যেমন কুলিক নদীর উজান কি ভারতে? কুলিক নদীর উজান আমরা, বাংলাদেশ উজান, ভারত হচ্ছে ভাটি। তো এরকম 54 নদীর মধ্যে অনেক ডাইমেনশন আছে, কিন্তু যেটা মিসিং, রিভারাইন পিপল থেকে আমরা গবেষণা করে দেখেছি 123টা আন্তঃসীমান্ত নদী আছে, অভিন্ন নদী আছে আমাদের গবেষণায়। 54টা না, মানে 54টা হচ্ছে দাপ্তরিকভাবে স্বীকৃত ভারত বাংলাদেশের মধ্যে, বাকি 69টা এখনো অস্বীকৃত। তো আপনি 54টাকে স্বীকৃতি দিয়ে 50%-এর কম, 69টা আপনি খুঁজেই নাই যে আপনার আন্তঃসীমান্ত নদী আছে। 2016 সালে আরো 16টা আন্তঃসীমান্ত নদীর ব্যাপারে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছিল যে এগুলোকে স্বীকৃতি দেওয়া দরকার, আর 16টা। সেইটার কোনো সারা নয়াদিল্লি থেকে আসে নাই। তো ফলে আমরা শুধু আন্তঃসীমান্ত নদী অধিকার চাই, বেসিক যে জিনিস, সংখ্যা কয়টা আন্তঃসীমান্ত নদী আছে সেটা আমরা জানি না। এগুলো না জানলে কিভাবে? আমরা যখন তিস্তা নিয়ে কথা বলি, আন্তঃসীমান্ত নদী মানে শুধু কি তিস্তা? নদী মানে বদ্বীপের যে কোনো নদী হচ্ছে তার শাখা এবং উপনদী খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন তিস্তা নিয়ে কথা বলি, আমরা যদি সানিয়াজান নিয়ে কথা না বলি, যদি সতী নদী নিয়ে কথা না বলি, যদি বুড়ি তিস্তা নিয়ে না বলি, কোটেশ্বর নিয়ে কথা না বলি, তাহলে শুধু তিস্তা বাঁচবে না। আমরা আন্তঃসীমান্ত নদীগুলো, তিস্তার যে উপনদীগুলো বাংলাদেশের ভেতরে আছে, এগুলো নিয়ে কথা বলতে হবে। শুধু তিস্তা আপনি পেলে হবে না, নদী বাঁচবে না। বদ্বীপে নদীকে তার জলাভূমি, উপনদী, শাখা নদী, ইকোলজি নিয়ে বাঁচতে হবে। শুধু নদীটা হচ্ছে ড্রেনের মতো, আর এই যে পরিবেশ ব্যবস্থা, তার যে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আছে, এইটা না হলে নদীটা বাঁচবে না। ফলে যখন আমরা যৌথ নদী নিয়ে কথা বলি, সংখ্যাটা মিনিমাম বাংলাদেশ সরকারের অ্যাটলিস্ট এইটা ঠিক করা উচিত যে ভাই আমাদের নদী 123টা, 54টা না। আপনি 69টার দাবিতে তাহলে আগেই ছেড়ে দিলেন, অর্ধেকের বেশি আপনি ছেড়ে দিয়ে হেরে বসে আছেন। আপনাকে পুরোটা বলতে হবে যে 123টা আন্তঃসীমান্ত নদী আছে, 54টা দাপ্তরিকভাবে স্বীকৃত দুই দেশে, আর অস্বীকৃত 69টা আছে। তৃতীয় যে কথাটা বলে শেষ করতে চাই, এখানে বসে বসে আমি হিসাব করতেছিলাম যে আমাদের 123টা নদী আছে, এর মধ্যে 3টার মধ্যে আইনি কাঠামো আছে, চুক্তি, সমঝোতা, এগ্রিমেন্ট আছে। গঙ্গা, ফেনী, কুশিয়ারা। এর মধ্যে গঙ্গারটা 1 বছর পরে 2026 সালে মেয়াদ শেষ হয়ে যাবে। তো এখন আমাদের 123টা নদী যদি হয়, আমি একটা হিসাব করছি যে গঙ্গা চুক্তি করতে 25 বছর সময় লাগছে 96 সালে, তাই তো? তো এখন একটা যদি গঙ্গা, একটা নদী চুক্তি করতে 25 বছর আলোচনা করতে হয়, তাহলে 123টা কত লাগবে? আমি হিসাব করে দিচ্ছি 3075 বছর লাগবে। আচ্ছা, ধরে নেই যে এই সময়ের মধ্যে গত 50 বছরে 3টা নদীর চুক্তি হয়েছে, গঙ্গা, ফেনী, কুশিয়ারা। তো এইটা দিয়ে যদি হিসাব করি যে তাহলে কত, আচ্ছা এই 50 বছরে 3টা আছে, সেইটা হিসাব করলে আমাদের 2000 বছর লাগবে সব নদী চুক্তি করতে গেলে। সেটাও বাদ দিলাম। আচ্ছা, 123টা বাদ, 54টা যদি ধরি আমি, 54টা নদী যদি 25 বছর করে লাগে চুক্তি করতে এক একটা, তাহলে 1350 বছর লাগবে। এটা কোন কথা? যেটা করা উচিত যে অভিন্ন নদীগুলোর জন্য অভিন্ন চুক্তি থাকবে। ভারত বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হবে, যতগুলো অভিন্ন নদী আছে সেইটার একটা অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা হবে। এই নদীতে উজানের যেমন অধিকার, ভাটির তেমন অধিকার হবে। কারণ নদীটা ভারত থেকে বাংলাদেশে আসে নাই। যখন নদীটা ছিল তখন ভারত বাংলাদেশ সীমানাই ছিল না। এটা কিসের তোমার নদী আমার নদী?
নদী কখনো রাজনৈতিক সীমানা তৈরি করে নাই, রাজনৈতিক সীমারেখার মধ্য দিয়ে নদী তৈরি হয় নাই। রাজনৈতিক সীমারেখার চেয়ে প্রাচীন, গুরুত্বপূর্ণ, বেসিক এবং মূল বিষয় হচ্ছে নদীগুলো। নদী এই সভ্যতা তৈরি করছে, যে কারণে আমরা যখন সভ্যতা পরিবর্তন হয় নদীর নাম পরিবর্তন হতে দেখি। ব্রহ্মপুত্রের নাম কেন 5টা, কেন সাংপো বলি, কেন এটাকে আমরা সিয়াং বলি, কেন ব্রহ্মপুত্র, কেন যমুনা বলি? কারণ সভ্যতাগুলো পরিবর্তন হয়ে গেছে। তো সভ্যতাকে তৈরি করেছে নদী। আজকে আমরা ভারতীয় সভ্যতা, বাংলাদেশি সভ্যতা, পাকিস্তানি সভ্যতা বলে নদী তোমার, নদী আমার, এটা হবে না। অভিন্ন নদী, সবার নদী। এবং যখন এটা রাজনৈতিক সীমারেখা তৈরি হয়েছে তখন একটা চুক্তি হতে হবে। আমরা অন্তত 1350 বছর অপেক্ষা করতে পারবো না সবগুলো নদীর জন্য। একটা করেন, এবং সেই চুক্তিটা কেমন হতে হবে? আমরা দানিউবের কথা বলছি না, ইউরোপের স্ট্যান্ডার্ড আলাদা। আমরা রাইনের কথা বলছি না, ইউরোপের স্ট্যান্ডার্ড আলাদা। এশিয়াতে 2টো চুক্তি আছে যেগুলো আমাদের জন্য আদর্শ হতে পারে। একটা হচ্ছে ভারতের সঙ্গে, এবং আরেকটু বলি যে এই যে সীমারেখা যে তৈরি করলাম আমরা, এইভাবে দুনিয়ার কোথাও সীমারেখা তৈরি হয়নি যে নদীকে আড়াআড়ি আপনি ভাগ করবেন। ধরেন আপনি ফিনল্যান্ড এবং সুইডেনের সীমানা, সেটাতে আপনি দেখবেন যে টোরনীয় নদী, নদী ধরে এই পাশে সুইডেন, এই পাশে ফিনল্যান্ড। বা আপনি মেক্সিকো আমেরিকা যদি যান, যে এই নদী রিও গ্রান্ডের এক পারে আমেরিকা, এক পারে হচ্ছে মেক্সিকো, ভেরি সিম্পল। অন্য জায়গায় যান, বাংলা বাদ দেন, বাংলাদেশে আসেন, বা ধরেন রাশিয়া এবং চীনের সীমানা মানে কি? আরগুন নদী, আমুর নদী, এই তো এক পাশে রাশিয়া, এক পাশে চীন। এমনকি ভারত মিয়ানমারের যে সীমানা, টিয়াও নদীর এক পাশে মিজোরাম, আরেক পাশে হচ্ছে চীন স্টেট। মিয়ানমার এবং বাংলাদেশের সীমানাটাও দেখেন নাফ নদী, ওপারে মিয়ানমার, এপারে। কিন্তু ভারতের সঙ্গে আমাদের সীমান্তগুলো একটা অস্বাভাবিক সীমান্ত হলো, একটা কিম্ভূত কিমাকার। কোথাও দুনিয়া, আমি দায়িত্ব নিয়ে বলছি শেখ রোকন, যে দুনিয়ার কোথাও এইভাবে আড়াআড়িভাবে সীমান্ত রেখা হয় না, বরং কোনো একটা বড় নদী ধরে নদীর 2 পারে হয়। তো সেগুলো আমাদের চিন্তা করে দেখা দরকার। এখন যেটা করতে হবে, 2টো চুক্তি আমাদের সামনে আছে। একটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, সিন্ধুর পানি বন্টন চুক্তি। সেইটাতে বলা হয়েছে খুব সিম্পল, যে যদি 2 পক্ষের মধ্যে ঝামেলা লাগে এই চুক্তি নিয়ে, তাহলে বিশ্বব্যাংক এসে সালিশ করবে, থার্ড পার্টি আছে। আমাদের 3টা চুক্তির মধ্যে একটাতেও থার্ড পার্টি নাই। যদি বিরোধ হয় তাহলে আলোচনার ভিত্তিতে সমাধান করবে। তো বিরোধ হলে আবার কেমনে আলোচনা করব? একটা থার্ড পার্টি লাগবে। ফলে আমরা যে চুক্তিগুলো আন্তঃসীমান্ত নদী নিয়ে হবে, এটার একটা থার্ড পার্টি ইন্টারভেনশন লাগবে। অববাহিকার সবগুলো দেশ থাকতে হবে। আমরা যখন ব্রহ্মপুত্র নিয়ে কথা বলি, গঙ্গা নিয়ে কথা বলি, গঙ্গা অববাহিকার মধ্যে নেপাল আছে, ব্রহ্মপুত্র অববাহিকার মধ্যে ভুটান আছে। তো ফলে এখানে যে চুক্তিগুলো হবে বা চুক্তিটি হবে, সেটা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন মিলে হতে হবে, বহুপাক্ষিক। দ্বিপাক্ষিক চুক্তি মানেই ঝামেলা। মেকং, এই প্রসঙ্গে মেকংটা বলে আমি শেষ করছি ভাই। মেকং চুক্তিটা হচ্ছে ইউরোপে, যে কারণে আমরা বলি যাচ্ছে আচ্ছা ইউরোপেরটা অন্যরকম, এশিয়াতেও মেকং হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড। মেকং রিভার কমিশন ট্রিটি যদি আপনারা দেখেন, সেখানে তারা বলছে দ্য মেকং রিভার অ্যান্ড ইটস বেসিন, মানে শুধু নদীর পানি বন্টনের প্রশ্ন না, এর বেসিনটা কি হবে, মেকং রিভারের মাছের কি হবে, মেকং রিভার পাড়ের পাহাড়ের বাঘের কি হবে, সেটা ওই চুক্তির মধ্যে আছে। কারণ ওই বাঘের সঙ্গে, পাখির সঙ্গে, গাছের সঙ্গে এই নদীর স্বাস্থ্যের সম্পর্ক আছে। এটা একটা সাইকেল, ইকোলজিক্যাল সাইকেল। তো ফলে সবগুলো আসবে। এবং মেকং রিভারটিতে বলছে কি কি নিয়ে তারা সহযোগিতা করবে, পানি নিয়ে করবে, নৌপথ নিয়ে করবে, মাছ নিয়ে করবে, পর্যটন নিয়ে করবে, রিনিউয়েবল এনার্জি নিয়ে করবে, এগ্রিকালচার নিয়ে করবে, এবং পাহাড়ি নদীগুলোতে ওই বাঁশ এবং গাছ ভাষায় নিয়ে যায়। আপনারা দেখেন এটা নিয়ম, সেটা ওই চুক্তির মধ্যে আছে যে ফ্লোটিং উড নিয়ে চুক্তি সহযোগিতা করবে। তো আমরা মনে করি আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে 3টা কাজ। একটা হচ্ছে আমাদের নদীগুলো আমাদের বুঝে নিতে হবে, আমাদের কয়টা নদী আছে, কয়টা স্বীকৃত, কয়টা অস্বীকৃত, কোনটার কি অবস্থা। আইরিন আপা যেমনটা বলছে যে কোনটার উজানে বাঁধ আছে, ভাটিতে বাঁধ আছে, কোথায় রাবার ড্যাম আছে, কোথায় ড্যাম আছে, এগুলো সব আমাদের করতে হবে। মানে নিজের নদীটাকে নিজে বুঝে নেয়া। এটা একটা, আমরা বলি যে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। আমাদের কাজীর নদী গোয়ালে আছে, কিতাবে নাই। কিতাবে নিয়ে আসতে হবে এটাকে, যে কতগুলো নদী কি অবস্থায় আছে আমাদের।
দ্বিতীয় যেটা করতে হবে যে আমাদের একটা অভিন্ন চুক্তি হতে হবে, যে একটা অনেকগুলো আমরা 1350 বছর অন্তত অপেক্ষা করতে পারবো না, অভিন্ন চুক্তি হতে হবে। তৃতীয় যেটা করতে হবে, এই চুক্তিটা শুধু পানি বন্টনের চুক্তি দ্বিপাক্ষিক ভারত বাংলাদেশ হলে হবে না, এটা বহুপাক্ষিক হতে হবে। এই নদী অববাহিকা যতগুলো দেশ আছে সবগুলোকে নিয়ে করতে হবে এবং থার্ড পার্টি ইন্টারভেনশন থাকতে হবে। আর হলো পানির বাইরে মাছ, গাছ, পাখি, ভূমি, কৃষি, পর্যটন সব নিয়ে করতে হবে, রিনিউয়েবল এনার্জি। তাহলে আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভাটির দেশের অধিকার প্রতিষ্ঠা হবে। তো এখন এটা আমরা বললাম আর ভারত কি শুনবে? এরকম হয়? আমরা এমনি ভাটির দেশ ইয়েতে আছি। এখানে দুটো আন্তর্জাতিক রক্ষা কবচ আছে আমাদের। একটা আছে জাতিসংঘ পানি প্রবাহ সনদ 1997, যে দেখেন যে এই যে ফেনীর যে বন্যা হলো, যদি আমরা এই চুক্তিতে স্বাক্ষর করতাম তাহলে এইটা 3টা চুক্তি আছে। 12 নম্বর ধারায় বলা আছে যে উজানের দেশ ভাটির দেশকে এই সংক্রান্ত প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট যে কোনো দুর্যোগের ব্যাপারে জানাতে বাধ্য থাকবে। 27 নম্বর ধারায় আছে যে এটা যাতে ওখানে ভাটির দেশে না হয় ক্ষতি, এই জন্য উজানের দেশ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে যতদূর সম্ভব। 28 নম্বর ধারায় আছে যদি তারপরেও ক্ষতি হয় ভাটির দেশে, ক্ষতিপূরণ ভাটির দেশ চাইতে পারবে। এর চেয়ে ভালো আন্তর্জাতিক দলিল আর কি আছে? এইটা বাংলাদেশ 1997 সালে ভোট দিয়েছে, স্বাক্ষর করেছে, রেটিফাই করে নাই, অনুসমর্থন করে নাই। সংসদে আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে এসে আবার রেটিফাই করতে হয়, সেটা করেনি। কেন করে নাই? তোফায়েল ভাই বলছে যে আমরা সবাই জানি, জাকি আপা বলছে আমরা জানি কেন করে নাই। তো এখন যারা এটা করার জন্য আন্দোলন করেছে মাঠে, এরকম 4 জন লোক এখন উপদেষ্টা পরিষদে আছে, যারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে এই চুক্তি স্বাক্ষরের জন্য এই প্রেস ক্লাবে কথা বলেছে, মাঠে কথা বলেছে, গবেষণা করেছে, লিখেছে। তো এখন আপনারা করেন। আসিফ নজরুল ছিলেন, সৈয়দা রিজওয়ানা হাসান ছিলেন, শারমিন মুর্শিদ ছিলেন, ফরিদা আক্তার ছিলেন। তারা এই চুক্তি স্বাক্ষরের জন্য বহুবার কথা বলেছে। এখন তারা সরকারে আছে, এখন তারা করুক। আমরা এই সভা থেকে সেই দাবিটা জানাই। দ্বিতীয় হচ্ছে আরেকটা হলো এই ওয়াটার কোর্স কনভেনশন 1992। এইটা আগে 15 সাল পর্যন্ত শুধু ইউরোপের দেশগুলোর জন্য ছিল, যেটার ভিত্তিতে দানিউব এবং অন্যান্য নদীগুলোর সহযোগিতা হয়েছে। এইটা 15 সাল থেকে গ্লোবালি ওপেন হয়ে গেছে। তো বাংলাদেশ এটার সুবিধা নেওয়া উচিত, কারণ 97 সালের চেয়ে এই চুক্তিটা, কনভেনশনটা আরো বেশি কার্যকর। 97 সালের কনভেনশনে কোনো অথরিটি নাই, আপনি কেউ এটা ম্যানেজ করার নাই, কোনো কপ হয় না। কিন্তু 92 সালেরটায় অথরিটি আছে, ইউএনইসি, এবং প্রতি 3 বছর পর পর এটা কপ হয়, পার্টিকুলার সঙ্গে বসতে পারে। তো আমি শেষ করি এটা বলে, অনেক দীর্ঘ সময় নিলাম, আপনারা ক্ষমা করবেন। যে এই চুক্তি দুটো অন্তর্বর্তী সরকার দ্রুত স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করবে, কারণ তাদের কোনো রাজনৈতিক হিসাব নিকাশ নাই আওয়ামী লীগ বা বিএনপির মতো। তারা যদি এটা করে যেতে পারে তাহলে আমরা যারা যৌথ নদীর অধিকার প্রতিষ্ঠা এবং নদী রক্ষায় যারা আন্দোলন করি তাদেরকে আমরা সারা জীবন সালাম করতে থাকবো। ধন্যবাদ।